উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাফিউল ইসলাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, সে কারণে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে তোমাদের সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ হচ্ছে, তোমাদের সবার সঙ্গে কথা বলতে পারছি। আরেকটি বিষয় উল্লেখ্য, আমি সাধারণত একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেঘনা শাখায় ক্লাস নিই, কিন্তু আমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রম, অনলাইন প্ল্যাটফর্ম বা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের সকল বিভাগের সকল শাখার সব শিক্ষার্থীর সাথে পরিচিত হতে পারছি, কথা বলতে পারছি। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং তোমাদের সর্বাঙ্গীন সুন্দর, সুস্থ, নিরাপদ ও সফল ভবিষ্যৎ জীবন কামনা করে শুরু করছি। আজ যেহেতু আমাদের প্রথম ক্লাস, সে কারণে আমরা মূল পাঠের বাইরেও বেশ কিছু বিষয়ে কথা বলবো, কিছু আলোচনা করব, কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আর আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠের কবিতা অংশ থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সোনার তরী কবিতাটি আলোচনা ও বিশ্লেষণ করব। তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবিতার প্রাণ পুরুষ, বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবিতাকে বিশ্বসভায় পরিচিত করেছিলেন, বিশ্বমানে উপনীত করেছিলেন। আর শুধু কবিতা বা কাব্যই নয়, শিল্প সাহিত্যের সব শাখায় তার দৃপ্ত ও বলিষ্ঠ পদচারণা। এ কারণে আমরা গল্প, উপন্যাস, নাটক সকল ক্ষেত্রেই তার কালজয়ী সৃষ্টির আমরা পরিচয় পাই। একটি বিষয় উল্লেখ্য, সব শিল্পকর্মের সাথে বা কবিতার সাথে এর যে কবি বা স্রষ্টা বা শিল্পী, তার যে জীবন, সেটি কিন্তু গভীরভাবে সম্পর্কযুক্ত। এই কারণে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়েও আমরা অল্প কিছু কথা বলবো, তার বিপুল কর্মযজ্ঞ সেগুলো বিষয় নিয়ে একটু আলোকপাত করব। তোমরা জানো, 1861 সালে 7ই মে বাংলা 1268 সালের 25 বৈশাখ তারিখে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, পারিবারিকভাবে তারা ছিলেন জমিদার, এবং তাদের জমিদারির একটি বিশাল অংশ, কয়েকটি জমিদারি ছিল আমাদের যে বর্তমান বাংলাদেশ এ অঞ্চলে, অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলা বা অবিভক্ত বাংলার এ অঞ্চলে। সেই জমিদারি দেখাশোনার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকবার এ অঞ্চলে, এদেশে এসেছেন, অবস্থান করেছেন, দীর্ঘদিন থেকেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, এদেশের প্রকৃতির সান্নিধ্যে এসেছেন, এবং তার রচনার একটি বিশাল অংশ কিন্তু এ অঞ্চলে বসে রচিত। সে কারণে এদেশের মাটি মানুষের সাথে, এদেশের সংস্কৃতির সাথে তার কিন্তু নিবিড় সম্পর্ক। মাত্র 15 বছর বয়সে বনফুল নামক তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তোমরা জানো, এছাড়া তার 52টি কাব্যগ্রন্থ রয়েছে। তোমরা জানো, মানসী, চিত্রা, খনিকা, কল্পনা, সোনার তরী, পুনশ্চ, বলাকা, জন্মদিনে, শেষ লেখা প্রভৃতি। তার 13টি উপন্যাস রয়েছে। বাংলা ছোট গল্পের ক্ষেত্রেও তাকে প্রবর্তক বলা যায়। গল্পগুচ্ছ নামক তার যে বিখ্যাত গল্পগ্রন্থ, তোমরা জানো তার প্রায় 38টি নাটক বা কাব্য নাটক রয়েছে। এগুলোর মধ্যে খুবই বিখ্যাত বিসর্জন, রক্তকরবী, রাজা, ডাকঘর প্রভৃতি। এই নাটকগুলোতে তিনি যে শুধু লিখেছেন এমন না, এগুলোতে তিনি মঞ্চায়নের ক্ষেত্রে তিনি সম্পৃক্ত থেকেছেন, অনেক ক্ষেত্রে তিনি অভিনয় করেছেন। তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তিনি প্রায় 2300 মতো
গান রচনা করেছেন। শুধু রচনা করেছেন এমন নয়, তিনি এই গানগুলোর সুরারোপ করেছেন, এগুলোর স্বরলিপি করেছেন এবং অনেক গান তিনি সকণ্ঠ গেয়েছেন এবং ধারণ করেছেন। তোমরা জানো আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এ গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণমন নায়ক জয় হে, এটির রচয়িতাও রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সবচেয়ে বিস্ময়কর হলো সার্কভুক্ত একটি দেশ শ্রীলঙ্কা, এটির যে জাতীয় সঙ্গীত সেটিও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আনাদ সামারাকুন নামক একজন সিংহলি শান্তিনিকেতনের ছাত্র, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি সিংহলি ভাষায় অনুবাদ করেছিলেন এবং তখন থেকে এটি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। গানের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন বিখ্যাত চিত্রশিল্পী। যদি ভারতবর্ষের বা বাংলার চিত্রকলা নিয়ে আলোচনা করতে হয় তাহলে প্রথম দিকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম চলে আসে এবং এই চিত্রকর্মের মাধ্যমে রঙের ব্যবহার, রেখার এগুলোর মাধ্যমে তিনি কিন্তু নিজস্ব একটি চিত্র ভাষা অর্থাৎ নিজস্ব একটা স্টাইল বা রীতি তিনি প্রবর্তন করতে সক্ষম হয়েছিলেন এবং তার অনেক যে চিত্রকর্ম সেগুলোর মধ্যে একটি বড় একটা বিষয়, তার অনেক প্রতিকৃতি রয়েছে। আমি একটি ছবি তোমাদের দেখাচ্ছি। এটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আত্মপ্রতিকৃতি এবং আমাদের যে কুষ্টিয়ার শিলাইদহ সেখানে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সেখানে একটি রক্ষিত আছে। তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে যে অনেকগুলো স্কোয়ার, রেক্টাঙ্গল, ট্রায়াঙ্গল, সার্কেল এবং কিছু লাইন্সের মাধ্যমে এই চিত্রকর্মটি রচিত এবং এর মাঝে তিনি মানুষের যে মস্তিষ্ক এর ভিতরে তিনি অনেকগুলো কম্পার্টমেন্ট বা কম্পোনেন্ট তিনি এখানে দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে একটি আলাদা একটি শেপ কিছুটা ঘরের মতো দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ মিলে যে প্রতিকৃতি সেখানে কিন্তু রবীন্দ্রনাথের যে নিজস্ব চেহারা সেটি কিন্তু একটি সাদৃশ্য রয়েছে। এটি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক প্রতিকৃতি রয়েছে বা পোর্ট্রেট রয়েছে এবং তিনি অন্যান্য বিষয়েরও কিন্তু অনেক ছবি এঁকেছেন। এখন কিন্তু ইন্টারনেটের কল্যাণে তোমরা এগুলো খুব সহজেই তোমরা এগুলো দেখতে পারো। শিল্প সাহিত্যের পাশাপাশি, রচনার পাশাপাশি, শিল্পকর্মের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিভিন্ন সমাজ সংস্কারের সাথে, শিক্ষা সংস্কারের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। বাংলা ভাষার সংস্কার, বাংলা বানানের সংস্কার এগুলো নিয়ে তিনি অনেক লেখা লিখেছেন এবং অনেক এগুলো নিয়ে তার কর্মযজ্ঞ রয়েছে। তিনি একজন শিক্ষা চিন্তক এবং শিক্ষা সংগঠক। ভারতের যে বিখ্যাত বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেটিরও কিন্তু স্বপ্নদ্রষ্টা বা প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমরা জানি এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এ অঞ্চলে যে শিল্প সাহিত্য সংস্কৃত এবং জ্ঞান বিজ্ঞানের প্রসার সেটির কথা। বর্তমান সময়ে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অত্যন্ত আলোচিত একটি বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার যে সে আমাদের বাংলাদেশে যে নওগাঁর প্রতি শহরে যে তার কুঠিবাড়ি সে অঞ্চলে কিন্তু তিনি ক্ষুদ্র ঋণ কার্যক্রম অনেক আগেই তিনি শুরু করেছিলেন। সিরাজগঞ্জে যে শাহজাদপুর তোমরা জানো এটি দুগ্ধ খামারের জন্য বিখ্যাত। এই অঞ্চলে কিন্তু তিনি গৃহস্থলীর কর্মের বাইরে যে খামার কনসেপ্ট এবং সেখানে বিদেশ থেকে উন্নত জাতের গাভী এনে দুগ্ধ খামার প্রতিষ্ঠা সেটিরও কিন্তু উদ্যোক্তা তিনি এবং এর মাধ্যমে কিন্তু তিনি সে অঞ্চলে মানুষের বেকারত্ব দূরকরণ বা প্রোটিনের চাহিদা পূরণ এগুলোর ক্ষেত্রে তার কিন্তু প্রজাদের যে এই সমস্ত কল্যাণ এদিকে কিন্তু তার নজর ছিল। তোমরা জানো যে সেই ইংরেজ শাসন আমলে যে কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেটির প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেওয়া ব্রিটিশ সরকারের যে নাইট টাইটেল বা খেতাব এটি কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তোমরা জানো এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান, সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। মূলত তার গীতাঞ্জলি বই, শুধু গীতাঞ্জলি নয়, গীতাঞ্জলি এবং এর সঙ্গে আরও অনেকগুলো কবিতা অনুবাদ করে তিনি সংস অফারিং নামে একটি তিনি বই অনুবাদ করেছিলেন। সেটির কারণে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কারের প্রসঙ্গে যখন এলো তখন কিন্তু আমি এবছরের নোবেল পুরস্কার নিয়ে কয়েকটি তথ্য তোমাদের দিব এবং এই তথ্যগুলো তোমাদের জানা দরকার, স্মরণ রাখা দরকার। ভবিষ্যতে তোমাদের যে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট সেটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক বা চাকরির জন্য হোক সেখানে এই বিষয়গুলো তোমাদের কিন্তু ঘুরে ফিরে আসে।
তোমরা জানো এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পান একজন মার্কিন নারী লেখক লুইস গ্লুক। তার প্রায় 12টি প্রকাশিত গ্রন্থ রয়েছে এবং এগুলোর মধ্যে বিখ্যাত দ্য ট্রায়াম্প অফ একিলিস নামক। এবং আমি এর সাথে আরেকটি তথ্য সংযোজন করছি, এর আগে 14 জন নারী লেখক এই নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এবছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন সেখানে কিন্তু 2 জন নারী এবং তাদের একটি বিখ্যাত আবিষ্কার, তারা জেনোম এডিটিং বা ডিএনএ এডিটিংয়ের সূক্ষ্ম এক ধরনের পদ্ধতি আবিষ্কার করেছেন এবং সেটির জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তোমরা জানো জিন প্রকৌশল আমাদের বর্তমান পৃথিবীতে বিশেষত কৃষির ক্ষেত্রে অনেক ভূমিকা রাখছে। এবছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য। তোমরা জানো যে ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সেই ভাইরাসটি আবিষ্কার অত্যন্ত জরুরি এবং হেপাটাইটিস সি ভাইরাস তারা আবিষ্কার করেছেন। আর আমার কাছে অত্যন্ত অভিনব যেটি লেগেছে এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার। তোমরা জানো 3 জনকে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়েছে এবং তারা ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করছিলেন এবং তাদের যে গবেষণা আবিষ্কার সেখানে তারা গ্যালাক্সির বা ছায়াপথের কেন্দ্রস্থলে সুপার ম্যাসিভ কম্প্যাক্ট বা খুবই ঘন গাঢ় এক ধরনের বস্তুকণার অস্তিত্ব আবিষ্কার করেছেন এবং সেটির সাথে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি সেটির যে কার্যকারণসম্মত সম্পৃক্ততা সেটি তারা উদ্ধৃত করেছেন। এবং এদের একজন রবার্ট পেনরোজ, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, উনি কিন্তু ব্ল্যাক হোল এবং বিশ্ব সৃষ্টি নিয়ে নতুন একটি ধারণার কথা বলছেন। আমরা জানি যে স্টিফেন হকিংস বিখ্যাত বিজ্ঞানী, তিনি বিগ ব্যাং থিওরির কথা বলেছিলেন তার যে বিখ্যাত বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাংস টু ব্ল্যাক হোল, এবং সেখানে তিনি এই মহাবিশ্বের সৃষ্টির পেছনে বিগ ব্যাংয়ের মাধ্যমে শুরু হয়েছিল এরকমটি বলেছেন। পেনরোজ কিন্তু বলছেন যে না, এই বিগ ব্যাং না, এই বিগ ব্যাংয়ের আগেও আর একটি বা একাধিক ইউনিভার্স ছিল এবং এই বিগ ব্যাং বরং খুব বেশি হলে সেই মহাবিশ্বের সমাপ্তি বাচক কিছু হতে পারে। এবং তিনি আমরা আবার রবীন্দ্রনাথ ঠাকুর ফিরে আসি। নোবেল পুরস্কার কথা আমরা বললাম। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লেখালেখি এবং এই ধরনের বিভিন্ন সমাজ সংস্কার বা মানবতার যে বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম এগুলোর পাশাপাশি তিনি কিন্তু একজন অনুসন্ধিৎসু পর্যটক ছিলেন। তিনি আমাদের দেশে বা নিজ দেশে যেমন আনাচে কোনাচে প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন, তিনি কিন্তু বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন এবং সেসব দেশে যে সে শুধু দর্শনীয় স্থানগুলো দেখা নয়, সে দেশের প্রকৃতিকে জেনেছেন, সে দেশের মানুষের সাথে মিশেছেন, তাদের যে বিখ্যাত মনীষী তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই সমস্ত অভিজ্ঞতা তাদের সঙ্গে যে তার কথোপকথন জাত সেগুলো নিয়ে কিন্তু তিনি অনেক বই লিখেছেন। এবং তোমরা জানো তার সেই ভ্রমণ বিষয়ক যে গ্রন্থগুলো জাপান যাত্রীর ডায়েরি বা রাশিয়ার চিঠি বা ইউরোপ প্রবাসীর পত্র বা ইউরোপ যাত্রীর ডায়েরি, এই ধরনের বই। আমি একটি এখানে তোমাদের ছবি দেখাচ্ছি যে তোমরা জানো বিখ্যাত বিজ্ঞানী দ্য থিওরি অফ রিলেটিভিটির যে আবিষ্কারক বিখ্যাত আইনস্টাইন, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। বর্তমানে ইন্টারনেটের কল্যাণে আমরা এই ধরনের বিষয়গুলো খুব সহজেই দেখতে পাচ্ছি। তো আমি এটি দেখালাম এই কারণে যে এটি বোঝানোর জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ধরনের বিষয়গুলোর সাথে, এই ধরনের কর্মযোগ্যর সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং তিনি তার অভিজ্ঞতার যে শেয়ারিং এগুলোর মাধ্যমে তিনি প্রতিনিয়ত নিজে আপডেট থেকেছেন বিশ্বের যে ঘটনা বলি, বিজ্ঞান মনোবিজ্ঞান থেকে শুরু করে অন্য সমস্ত বিজ্ঞানের সাথে। আমি আরেকটি বিষয় দিয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে, লেখক সম্পর্কে বলা শেষ করব, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার শেষ বয়সে সম্ভবত 1938 সালে তিনি কিন্তু চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তোমরা জানো শিল্প মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক একটি হচ্ছে চলচ্চিত্র। 1895 সালে এটি প্রথম প্রদর্শিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চলচ্চিত্র নির্মাণের দিকেও এগিয়েছিলেন। এই যে তার যে জীবনব্যাপী তার যে কর্মযোগ্য এবং মানুষের কর্মের দিকে তার নিয়ে থাকা এবং তার যে প্রকাশ,
এই বিষয়গুলো কিন্তু আমরা তার সাহিত্যে কর্মে, তার সকল শিল্প সাহিত্যে কিন্তু তার অনিবার্য প্রতিফলন কিন্তু আমরা দেখি। সেগুলো সাথে মিলেই কিন্তু আমার সাহিত্য পাঠ বা বিচার প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে। আমরা আগেই বলেছি আমাদের আজকের পাঠ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনারতরী কাব্যগ্রন্থের সোনারতরী কবিতা। তোমরা বই নিয়ে আমার সঙ্গে কবিতাটি অনুসরণ করো। সোনারতরী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ইংরেজি 1894 সালে, বাংলা 1300 সালে, এবং এটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন দেবেন্দ্রনাথ সেনকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত কাব্যগ্রন্থটি কিন্তু ইংরেজিতে অনুদিত হয়েছে গোল্ডেন বোট নামে। জো উইন্টার নামক একজন এই কাব্যগ্রন্থটি অনুবাদ করেছেন, এবং এই কাব্যগ্রন্থির কবিতাগুলো রবীন্দ্রনাথের অনেক অল্প বয়সের রচনা, 30 থেকে 32 বছর এ ধরনের সময়কালে, এবং বেশিরভাগ কবিতাগুলোই বাংলাদেশে যে কুষ্টিয়া শিলাইদহ তার কুঠিবাড়ি, সেটাই পাশ দিয়ে যে বয়ে চলা পদ্মা নদী, সে অঞ্চলে বসে লেখা। এবং এটি যে নাম কবিতা সোনারতরী, এটি সেই পদ্মা নদীতে বোটে বসে ফাল্গুন মাসের কোনো এক শীতকালে লেখা। যদিও এই কবিতায় প্রসঙ্গে এসেছে বর্ষার নদীর ঢেউ, মেঘ, কৃষক, তো সেই প্রসঙ্গটি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন এক চিঠিতে ব্যাখ্যা করেছেন যে বর্ষাকালে তার মনে যে কাব্য অনুভূতি সঞ্চারিত হয়েছিল, সেটি কিন্তু তিনি এই ফাল্গুন মাসে নৌকায় বোটে বসে তিনি সেটির কাব্য অভিব্যক্তি দিয়েছেন। সোনারতরী কবিতাটি এক ধরনের রূপক কবিতা, রূপক বা অ্যালিগরি। রূপক বা অ্যালিগরি সাহিত্যের একটি বিশেষ ধরনের ধারা, যেখানে প্রত্যক্ষ কোনো গল্প বা বিষয় উপস্থাপন করে সেটির অন্তরালে বা সেটির সমান্তরালে পাশাপাশি অন্য একটি নিগূঢ় সত্য বা গল্পকে প্রকাশ করা হয়, সেটি আসলে অ্যালিগরি অর্থে ব্যবহৃত হয়। আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য একটা ইংরেজি সংজ্ঞা দিচ্ছি, তোমরা এই ধরনের সংজ্ঞা অনেক ডিকশনারি বা অভিধানে পাবে। আ স্টোরি অর পিকচার দ্যাট ক্যান বি ইন্টারপ্রিটেড টু রিভিল এ হিডেন মিনিং। আমরা এই কবিতা আলোচনা করতে যেয়ে আসলে এই কবিতার যে রূপক অর্থ, এটির যে নিগূঢ় অর্থ, এটির যে হিডেন মিনিং বা অর্থ, সেটি আসলে আমরা বোঝার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। যদিও কবিতাটির আলোচনার শেষ পর্যায়ে আসবে, বিষয়ভিত্তিক আলোচনায় আসবে, তবুও আমরা বলছি যে এই কবিতাটির যে মূল থিম বা মূল যে দর্শন, সেটি হচ্ছে একটি, আমরা সেই প্রবাদ বাক্যটা পেয়ে কথা যে লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। জীবন সংক্ষিপ্ত বা ছোট, কিন্তু কর্ম বা শিল্প চিরন্তন। এই কথাটি কিন্তু প্রথম লিখেছিলেন প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটাস। তিনি তার একটি বইয়ের ভূমিকায় একটি বাক্য লিখেছিলেন, সেটির রোমান অনুবাদ করলে দাঁড়ায় এরকম: আর্স লঙ্গা ভিটা ব্রেভিস। এই কথাটি বা এই নামে কিন্তু একটা বিখ্যাত রক সঙ্গীত দল দ্য নিস, তারা কিন্তু একটা অ্যালবাম প্রকাশ করেছিল, এবং সেটিতে এই নামে একটি গানও আছে, এবং তাদের সেই প্রকাশনের পর থেকে এটি আসলে বহুল পরিচিতি পায়। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার কোনো এক চিঠিতে এই কবিতার যে নিগূঢ়ার্থ বা মূল বক্তব্য, সেটি নিয়ে লিখেছিলেন। আমরা সেই অংশ থেকে আলোচনা পড়ছি। মহাকাল মানুষের কর্ম কীর্তি বহন করিয়া লইয়া যায়, রক্ষা করে, কিন্তু স্বয়ং কীর্তিমান মানুষকে সে রক্ষা করিতে চায় না। অর্থাৎ সেই কথাই
যে যিনি সৃষ্টি করেন তাকে মহাকাল তার তড়িতে বা তার চিরন্তনতায় স্থান দেয় না, কিন্তু তার কর্মকে স্থান দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর স্পেসিফিক কতগুলো নামও লিখেছিলেন সেই চিঠিতে, যে শেক্সপিয়ার বা নেপোলিয়ান বা বাল্মীকি, তাদের কর্ম রয়ে গেছে, কিন্তু আসলে সেই ব্যক্তিরা এখন আর নেই। এবং এই ট্র্যাজিক সত্যটাই রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতার আলোচনার আগে আমি আরেকটি প্রসঙ্গ এখানে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে ডিনোটেশন এবং কনোটেশন। ডিনোটেশন হচ্ছে একটি কথার মাধ্যমে বা কবিতার মাধ্যমে যে কবিতার যে সরাসরি যে কথাগুলো বলা হয়, যে শব্দগুলো থাকে, সেটি যে অর্থ প্রকাশ করা, অর্থাৎ বাচ্যার্থ, সেটি হচ্ছে ডিনোটেশন। এবং সেই শব্দ বা সেই কথাগুলোর আড়ালে অন্য একটি অর্থ যখন বাংময় হয় বা লুপ্ত থাকে, নিগূঢ় অর্থ থাকে, সেটিকে আমরা বলতে পারি কনোটেশন। আমি একটা উদাহরণ দিচ্ছি। কবি আল মাহমুদের একটি কবিতা আছে, তোমরা জানো বাংলাদেশের একজন খ্যাতনামা কবি ছিলেন কবি আল মাহমুদ। তার একটি কবিতা এরকম: আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি সারা বাংলাদেশে। এই কবিতাটির যদি আমরা বাচ্যার্থ বা ডিনোটেশন ধরি, সেটা হচ্ছে এরকম যে কবিতার যে কথক বা কবির মায়ের সোনার নোলক বা একটি গহনা হারিয়ে গেছে এবং সেটি তিনি সারা দেশে তন্ন তন্ন করে খুঁজছেন। আসলে বাস্তব কি তা সম্ভব? ছোট একটি গহনা সারা দেশে তন্ন তন্ন করে খোঁজা কি সম্ভব বা খুঁজে পাওয়া কি সম্ভব? আসলে এটি এর অর্থ না, এর ভেতরে অন্য একটি অর্থ আছে, সেটি হচ্ছে এর কনোটেশন। এখানে সোনার নোলক অর্থে আমাদের দেশের যে সেই সময়ে পরাধীনতা বা লুপ্ত স্বাধীনতা, সেটিকে বোঝানো হয়েছে, এবং আমার মা বলতে দেশ, মৃত্তিকা, মাটি, সে বিষয়টি বোঝানো হয়েছে। অনেক সাহিত্যেই এরকম লেখকরা একটি বিষয়কে অধিকতর কার্যকর করতে এ ধরনের ডিনোটেশন এবং কনোটেশন ব্যবহার করেন। আমাদের এই সোনারতরী কবিতায় এরকম ডিনোটেশন এবং কনোটেশনের বিষয় আছে। আমরা দেখব যে উপরিতলে বা বাচ্চার্থে দেখব যে কবিতা একজন কৃষক, ধানক্ষেত, নদী, জল, মেঘ, নৌকা, সোনারতরী, এ ধরনের বিষয়গুলোর আড়ালে, অর্থাৎ এই ডিনোটেশন বা বাচ্চার্থের আড়ালে আমরা গভীর একটা কনোটেশন বা মিনিং বা হিডেন অর্থ পাই, যেটা আমরা বললাম, আর লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। আমরা কবিতাটি পড়া শুরু করছি। গগনে গরজে মেঘ, ঘন বরষা। এই কবিতাটি একটি চমৎকার আবৃত্তিযোগ্য কবিতা। অনেকে যারা আবৃত্তি করেন তারা আবৃত্তি করে। আমি ঠিক আবৃত্তি শিল্পী বা সেরকম নই, আমি বোঝার জন্য পড়ছি। তোমরা যারা আবৃত্তি করো বা যারা পছন্দ করো তারা এটা আবৃত্তি করবে। গগনে গরজে মেঘ, ঘন বরষা। অর্থাৎ গগন অর্থ আকাশ, গরজ মানে গর্জন করে বা শব্দ করে। মেঘ তো আমরা জানি, আর সময়টা হচ্ছে ঘন, খুব নিবিড় বর্ষাকাল। আর সেখানে কুলে একা বসে আছি নাহি ভরসা। সেখানে এই কবিতার যে কথক আমরা দেখব একজন কৃষক, এবং সেই কৃষকের অন্তরালে কবি নিজের সত্তা বা একজন শিল্পী বা একজন কবির সত্তাকে প্রকাশ করেছেন। কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ সে ভরসাহীনভাবে কুলে বসে আছে, এবং তিনি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি অনেক বা প্রচুর অর্থে, ভাড়া ভাড়া, তোমরা জানো ধান রাখার যে পাত্র, এগুলোকে ভাড় বলে, এবং অনেকগুলো ভাড়ের সমষ্টি এই অর্থে ভাড়া ভাড়া বলা হয়েছে। ধান কাটা হলো সারা, অর্থাৎ ধান কাটা শেষ হয়েছে, আর তার চারিদিকে ভরা নদী ক্ষুরোধারা। নদীটা ভরা, বর্ষাকালের নদী, এবং তার স্রোত ঢেউ খুঁড়ের মতো ধারালো, খরপরশা অর্থাৎ ধারালো বর্ষার মতো, এই ধরনের একটি পরিস্থিতি। এবং কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এবং তার ধান কাটতে কাটতে বর্ষাকাল চলে এসছে, এবং তিনি তার একটি ছোট ক্ষেতে এখানে বসে আছেন এবং একা একা, আর তার চারিদিকে বাঁকা জল, বাঁকা স্রোত খেলা করছে। এই কবিতাটিও এই লাইন কয়টিও গভীর অর্থবহ। তো এই পংক্তিগুলো সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটি বলেছিলেন, আমি সেটা একটু বলছি। তার একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মানুষ সমস্ত জীবন ধরে ফসল চাষ করছে,
তার জীবনের ক্ষেত্রটুকু দ্বীপের মতো, চারিদিকেই অব্যক্তের দ্বারা সে বেষ্টিত, ওই একটুখানি তার কাছে ব্যক্ত হয়ে আছে। অর্থাৎ একজন কবি বা শিল্পী বা যে কোনো মানুষ, তার নিজের একটি ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে একা। তার যে একটা বোধের জগৎ, তার যে একটি চেতনার জগৎ, এবং তার যে শিল্প সৃষ্টির জগৎ, সেটুকু কিন্তু সব কিছুর পরে কিন্তু সে মূলত কিন্তু সেখানে সে একাকী, এবং সেই রকম একটা অবস্থানে তার শিল্প সৃষ্টি করে সে বসে আছে, এবং চারিদিকে বাঁকা জল খেলা করছে। অর্থাৎ এই যে জীবনের অনিশ্চয়তা, জীবনের যে প্রতি মুহূর্তে যে জীবনের যে বিভিন্ন জটিলতা, জীবনের যে অনিশ্চয়তা, এ ধরনের সব কিছুর মধ্যে সে কৃষক আছে বা ব্যক্তি মানুষ অবস্থান করে। এবং আধুনিক জীবনে মানুষ তো আরও নিঃসঙ্গ, একাকী ব্যক্তি। কবিতার পরের অংশ, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। পরপারে অর্থাৎ তিনি যেখানে বসে আছেন সেখান থেকে ওপারে দেখছেন যে তরু ছায়া মসি মাখা। তরু অর্থ আমরা জানি গাছ, ছায়া অর্থাৎ শ্যাডো, মসি অর্থ হচ্ছে কলমের কালি। আগে একসময় কলমের দোয়াত বা কালি ভরে রাখা হতো, তো সেরকম গাছের ছায়া, কলমের কালি, এগুলো দিয়ে মাখামাখি করে পরপরে একটি গ্রাম দেখছেন। অর্থাৎ এক ধরনের অস্পষ্টতা, এক ধরনের রহস্য, এরকম একটি দৃশ্য তিনি দেখছেন, এবং সেটি মেঘের, বৃষ্টির এগুলো মিলে সেটি আরও রহস্যময় বা অস্পষ্ট হয়ে গেছে। এখানে আমরা এক ধরনের চিত্রশিল্পীর ট্রিটমেন্ট খেয়াল করি। আমি আগে বলেছি রবীন্দ্রনাথ একজন চিত্রশিল্পী ছিলেন, এবং এখানে আমরা পাশ্চাত্য এক ধরনের চিত্র আন্দোলন হয়েছিল, যে ইমপ্রেশনিস্ট চিত্র আন্দোলন। ইমপ্রেশনিস্টরা একটি বস্তুর বা প্রাকৃতিক দৃশ্যের যে আসল যে রূপ, সেই রূপটাকে প্রকাশ না করে সেটির যে প্রাকৃতিক অবস্থা, অর্থাৎ বাতাস, আলো, এ ধরনের উপস্থিতিতে সেই দৃশ্যটি যে পাল্টে যায় এবং সেটির যে তাৎক্ষণিক অবস্থা, সেটি তারা আসলে প্রকাশ করেছিলেন। এবং এখানে আমরা সেই ধরনের একটি ট্রিটমেন্ট দেখি, এবং একটা চমৎকার একটি দৃশ্যপট তিনি নির্মাণ করেছেন, এবং সেটি নিঃসন্দেহে এক ধরনের ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পীর মতো। এবং সে অবস্থায় এ পারেতে ছোট ক্ষেত, আমি একলা, এবং এই পারে তিনি ছোট একটা ক্ষেতে, অর্থাৎ তার নিজের ক্ষেত্রে তিনি একাকী অবস্থান করছেন, বসে আছেন। সে সময় তিনি দেখতে পেলেন, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। খুবই বহুল পঠিত এবং একটি কয়টি লাইন, যে কেউ একজন নৌকা বেয়ে আসছে এবং গান গেয়ে আনন্দে চিত্তে নৌকা বেয়ে আসছে, এবং তাকে দেখে কবির বা এই কবিতার কথকের চেনা মনে হচ্ছে। অর্থাৎ এটির যে বাচ্যার্থ বা ডিনোটেশন, যে সেখানে একটি দৃশ্য দেখতে পাচ্ছি, কেউ একজন নৌকা বেয়ে আসছে, কিন্তু এর কনোটেশন আমরা জানি যে এই তরি এবং তরির মাঝে যে মহাকালের যে প্রতীক, সেইটিকে বোঝানো হয়েছে। এবং সময় তো আসলে যেহেতু কবি দেখে যেন মনে হয় চিনি ওহারে, সময় তো আসলে আমাদের পরিচিতই। সময়কে তোমরা জানো বলা হয় ফোর্থ ডাইমেনশন, এবং সে ভরাপালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, এবং সে তত্তর করে ভরাপালে চলে যাচ্ছে। আমরা সেই যে ইংরেজি প্রবাদ, সেটির কথা আমরা স্মরণ করতে পারি, টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান, অর্থাৎ সময় তত্তর করে বয়ে যাচ্ছে, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। এটি সময়ের বৈশিষ্ট্য। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে নৌকার চলে যাচ্ছে, দুপারে নিরুপায় হয়ে ভেঙে যাচ্ছে, অর্থাৎ কারো কিছু করার নেই। সময় তার নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট পথে তত্তর করে এগিয়ে যাচ্ছে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। এখানে কাব্য যে ছন্দ অভিব্যক্তি, সেটাকে আসলে তিনি দ্বিরুক্তি উচ্চারণ করেছেন। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভেরাও তুরি কুলেতে এসে। তাকে, অর্থাৎ সেই নদীর নৌকার মাঝিকে বা যে সময়, তাকে এই কবিতার কথক বা কবি অনুরোধ করছেন, বা কৃষক অনুরোধ করছেন, যে তুমি কোথায় কোন বিদেশে যাচ্ছ, একবারের জন্য তুমি এই পারেতে আসো। এবং তারপরে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ মহাকালের কাছে বা সেই নৌকার মাঝির কাছে কবির নিবেদন যে সে যেন একবার এসে কবির যে সৃষ্টি যে ধান, সে ধান রাশি নিয়ে সে চলে যাক এবং সেগুলো নিয়ে তার সময়ের যাকে ইচ্ছা সে দিক এবং যেখানে সে যাক। আমরা জানি সময় সেটি বয়ে নিয়ে যায় কাল থেকে কালান্তরে এবং স্থান থেকে স্থানান্তরে, এবং সেটি নিয়ে যাওয়ার জন্য তিনি নিবেদন করছেন। অর্থাৎ কবির এখানে একান্ত আকাঙ্ক্ষা তার যে সৃষ্টিকর্ম সেগুলো যেন অমর হয়, সেগুলো যেন টিকে থাকে, এই ধরনের একটি আকাঙ্ক্ষার প্রতিফলন এই কবিতা লাইনগুলোতে। ধানের প্রতীকে যত চাও তত লও তরণী পড়ে। অর্থাৎ তুমি এই সৃষ্টিকর্ম বা ধান বা তার সৃষ্টি রাশি যত ইচ্ছে এই নৌকায় করে কালের যে তরি সেটাতে করে তুলে নিয়ে যাক। এবং এরপরে কবির যে বক্তব্য, আর আছে আর নাই দিয়েছি ভরে। অর্থাৎ তার কাছে যা ছিল তিনি সবই সেই নৌকায় তুলে দিয়েছেন এবং তার যে এতকাল যে তার মানসিক যে বসবাস যেগুলোর সঙ্গে তার যে সৃষ্টিকর্ম সেটি এই পরবর্তী লাইনগুলোর মধ্যে প্রকাশিত হয়েছে। এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে। অর্থাৎ তার সমস্ত সঞ্চিত সৃষ্টিকর্ম তিনি সেই সময়ের তরি বা নৌকায় তুলে দিয়েছেন। এবার কবির একটি আবেদন, এবার আমারে লহ করুণা করে। অর্থাৎ আমাকে, আমার প্রতি করুণা করে আমাকেও এই মহাতরি, এই সময়ের তরিতে বা সময়ের যে চিরন্তন সেখানে স্থান দাও। কিন্তু আমরা জানি যে সেই কবিতার যে মূল থিম, যে ট্রাজিক সত্য, যে মানুষের সৃষ্টি বা মানুষের কর্ম মহাকালের তরিতে স্থান পায় অর্থাৎ চিরন্তন হয়, কিন্তু তার যে শিল্পী বা স্রষ্টা সে টিকে থাকে না বা স্থান পায় না। পরের অংশ, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এখন কবি খেয়াল করছেন বা যে কৃষক রূপী যে কবি সে খেয়াল করছেন যে সেই নৌকায় আর তিল ধারণের জায়গা নেই, স্থান নাই, ঠাই নাই, এবং সে ছোট তরি সে ভরে গেছে এবং সেগুলো তার সৃষ্টিকর্মে তার সোনার ধানে ভরে গেছে। এবং তিনি দেখতে পাচ্ছেন শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। অর্থাৎ শ্রাবণের বা বর্ষার আকাশে ঘন মেঘ ঘুরে ফিরছে শূন্য নদীর তীরে রোহিণীপুরে, এবং তিনি শূন্য নদীর তীরে একাকী পড়ে থাকলেন, সে নৌকা চলে গেলেন। এই যে শ্রাবণের আকাশ ঘিরে মেঘের ঘোরাফেরা, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু লেখকরা, কবিরা, শিল্পীরা এক ধরনের বিষয় প্রকাশ করতে চান। সেগুলো কিন্তু আসলে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে বোঝানো সম্ভব না, সেগুলো আসলে পাঠকের মনে এক ধরনের অনুভূতি সঞ্চার করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কবিতা বা শিল্প আসলে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা সমীচীন না। শিল্প আসলে বা কবিতা আসলে মানুষের মনে অনুভূতি সৃষ্টি করে। একটি কথা আছে যে হোয়েন এক্সপ্লেইন পোয়েট্রি বিকাম ব্যানাল। অর্থাৎ যখন ব্যাখ্যা করা হয় তখন কবিতা আসলে তুচ্ছ হয়ে যায়, খর্ব হয়ে যায়, ছোট হয়ে যায়। কবিতা আসলে প্রত্যেক পাঠকই তার নিজের মতো করে উপলব্ধি করে এবং সেখানেই কবিতার সার্থকতা। যেমন এই কবিতাটি প্রায় 125 বছর আগে রচিত, কিন্তু তখন থেকে এই কবিতাটি নিয়ে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা চলছে এবং এখনও চলছে। এবং প্রত্যেকটা পাঠক যখন কবিতাটি পড়ে তার ভিতরে কিন্তু এক ধরনের অনুভূতি সৃষ্টি করে, এক ধরনের ভাবনার জগৎ তৈরি করে। এবং কবিতা, মহৎ শিল্প কিন্তু পাঠকের মনের সাথে এক ধরনের ইন্টারঅ্যাক্ট বা মিথস্ক্রিয়া করে। কবি জীবনানন্দ দাশের একটি কবিতার লাইন আছে আমার খুবই প্রিয়, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়। যখনই সে বলা হয় তখনই অনেকেই ভেবে নেয় যে এই সে অর্থ হচ্ছে জীবনানন্দ দাশের কোনো নারী প্রেমিকা। আসলে সেরকমটি নয়। প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা সচেতন বোধ থাকে, সেই বোধ কিন্তু তার সাথে সংলাপ করে, ডায়ালগ করে, এবং সেই সংলাপগুলো এবং সে কবিতা আকারে সেই শিল্পগুলো বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলে, এবং সেটি কখনো মাঝরাতে, কখনো ভর দুপুরে, কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে, কখনো নদীর পাড়ে, এরকম। তো
সেভাবে এই কবিতাটিও কিন্তু পাঠকের মনে এক ধরনের নতুন অর্থ সঞ্চার করে। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে তোমরা আমি কবিতার বিশ্লেষণ করলাম, তোমরা এখন নিজেরা পড়বে এবং তোমরাও কিন্তু তোমাদের ভিতরেও কিন্তু এক ধরনের দেখবে যে এই বিশ্লেষণেরও বেশি এক ধরনের অর্থ কিন্তু তোমাদের অনুভূতিতে সৃষ্টি হবে। আসলে সেখানেই কবিতার সার্থকতা, সেখানেই আসলে কবিতা মহান। আসলে তো বৃষ্টির শব্দকে ব্যাখ্যা করতে হয় না, জ্যোৎস্নার আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো যায় না, একটু দর্শকের মনে অন্য এক নান্দনিক অনুভূতি সৃষ্টি করে। কবিতাও আসলে সেরকমই। যাই হোক, আমি একদম কবিতার শেষ লাইনে বা শেষ প্রসঙ্গে চলে আসছি। এই জায়গা ছিল, শূন্য নদীর তীরে রহিনু পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ তিনি একাকে পড়ে থাকলেন সেই ক্ষেতে এবং যা কিছু তার ছিল সব সেই সোনার তরী নিয়ে চলে গেল এবং চলে যে এসছে, সে কারণে কিন্তু আমরা এই সময়েও এসে এই কবিতাটি আসলে আমরা পড়ছি। আমরা কবিতাটির একটা মোটামুটি বিশ্লেষণ করলাম।